আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা বাংলাদেশের ঢাকা শহরের একটা ঘটনা। ঢাকা শহরে 1989-এ 9th এপ্রিল ভোরবেলায় 4টের সময় ছেঁড়া লুঙ্গি গেঞ্জি পরা এক ভদ্রলোক ছুটতে ছুটতে এসে একজন সাফাই কর্মী, একজন মহিলা যে ভোরবেলায় রাস্তা পরিষ্কার করছিল, সঙ্গে ছিল তার ছোট বাচ্চা, তার কাছে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে, আমি নিজের স্ত্রীকে খুন করেছি, আমাকে আপনার বাড়িতে একটু থাকার জায়গা দিন। মহিলা অবাক হয়েছিল, ভেবেছিল একটা পাগল। মহিলা কথা না বাড়িয়ে নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেছিল সেখান থেকে। একটু পরেই জলিল নামের একজন লোক, সে পাবলিক টয়লেট ইউজ করে বেরিয়ে দাঁড়িয়েছিল। তখনই এই ছেঁড়া জামা কাপড় পরা লোকটি তার কাছে গিয়ে বলে যে, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে একটু কোথাও থাকার ব্যবস্থা করে দিন। সেই জলিল নামের ছেলেটা ছিল একটা হোটেলের ওয়েটার। সে সঙ্গে সঙ্গে যে হোটেলে সে আগে কাজ করত, বদর নামের একটা হোটেল, ওই এলাকাতেই কাছাকাছি সেই হোটেলটা, সেখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে ভাড়াতে একটা রুম ব্যবস্থা করে দিয়ে নিজের কমিশনটা নিয়ে সেখান থেকে চলে আসে। যে ভদ্রলোক ওই হোটেলে গেল, সে কিন্তু ওই হোটেল রুমে রেস্ট করছে। হঠাৎ করে সকাল 9টার সময় অন্য একজন হোটেলের কর্মচারী দেখতে পায় যে সেই ভদ্রলোক গলায় বিছানার চাদরটার ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়েছে। সে হোটেলের অন্যান্য কর্মচারীদেরকে খবর দিলে সবাই মিলে তাকে উদ্ধার করে স্থানীয় একটা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। পুলিশকেও খবর দিয়েছিল তারাই। অন্যদিকে সেই দিনই ওই এলাকাটা থেকে কিছুটা দূরে সকালবেলায় 11টার সময় একটা নালাতে একটা মেয়ের ডেড বডি পাওয়া যায়, ক্ষতবিক্ষত, রক্তাক্ত। পরিচয় জানা যায় মেয়েটার, শারমিন রিমা। তারপরে তার যে হাজবেন্ড, তার খোঁজ করা হয়, কারণ সেই মেয়েটা নিজের হাজবেন্ডের সাথে চট্টগ্রামে হানিমুনের জন্য গেছিল। সে হঠাৎ করে মারা গেছে, সে একা আছে, তার হাজবেন্ড কোথায় গেল। তার বাড়ির লোকজন যখন তাকে শনাক্ত করেছিল, তখন বোঝা যায় সেই যে হসপিটালে ভর্তি রয়েছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার জন্য, সে আসলে এই শারমিন রিমার হাজবেন্ড। এবার কি জন্য এই ঘটনা ঘটেছিল, কি এমন হয়েছিল তাদের দুজনের মধ্যে, বিয়ের মাত্র 4 মাসের মধ্যেই কেন একজন হাজবেন্ড নিজের ওয়াইফকে এইভাবে শেষ করে দিয়েছিল, সেই সমস্ত ঘটনাটা জানার জন্য আরো কয়েক বছর পিছিয়ে যেতে হবে। ঢাকা শহরের একজন বিখ্যাত ডাক্তার মেহেরুন্নিসা, তার হাজবেন্ড ডাক্তার কাসেম হোসেন, তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম মনির হোসেন, সবাই তাকে সুরজ বলে ডাকত। ওই যে মনির হোসেন, সেই আসলে যে ফ্যানে চাদরের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিল, ডাক্তার দম্পতির ছেলে। আমেরিকাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে সে 1985-এ আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছিল। ফিরে আসার পর সে নিজের কোম্পানি তৈরি করেছিল। গার্মেন্টসের একটা কোম্পানি ছিল তার। গার্মেন্টস ছাড়া সে বিভিন্ন ডাক্তারের ক্লিনিকের ক্ষেত্রে অপারেশন ফিল্ডে যে যন্ত্রপাতিগুলো ইউজ হয়, সেইগুলোরও একটা ব্যবসা ছিল তার। তিনি এক্সপোর্ট করতেন বিভিন্ন জিনিসপত্র। টাকা পয়সার তার কোনো অভাব ছিল না। মা বাবা যেহেতু বিখ্যাত ডাক্তার, তাদের ক্লিনিকও ছিল, তাদের সাথে কাজ করত বিভিন্ন কর্মচারীও ছিল, সব ঠিকঠাক চলছিল। তাহলে হঠাৎ করে ওই ভদ্রলোক নিজের স্ত্রীকে মেরে ফেললো কেন? 1985 সালে সে ফিরে এসেছিল। 1989 সালে মা আর বাবা নিজেদের পরিচিত লোকজনদেরকে বলেছিল যে তাদের ছেলের জন্য যেন একটা সুযোগ্য পাত্রী ঠিক করা হয়।
বাবাকেও একজন আর মাকেও একজন ওই একই পাত্রীর কথা বলেছিলেন। পাত্রীটা ছিল ওই রিমা। রিমা ছিল ওখানকার একজন ফেমাস সাংবাদিকের মেয়ে। তাকে সব্বাই চিনত। এমন একজন সাংবাদিক যিনি বাংলাদেশের নামকে অন্যান্য সব জায়গায় উজ্জ্বল করেছিলেন। বিভিন্ন দেশ বিদেশের বড় বড় পত্রিকার সাথে তিনি কাজ করেছিলেন। শুধু তাই নয়, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই জন্য ওই ফ্যামিলির গুরুত্ব বা নাম সব জায়গাতেই খুব বেশি ছিল। সম্মান করত তাদেরকে সবাই। ওই সাংবাদিক ভদ্রলোক মারা যাওয়ার পরে তিনি রেখে গেছিলেন তার স্ত্রী কোহিনূর, তার বড় মেয়ে শারমিন আর ছোট মেয়ে সালভিকে। শারমিন বা রিমার জন্য একটা উপযুক্ত পাত্র মানে মনির হোসেনের একটা সম্বন্ধ গেছিল তাদের বাড়িতে। মা খুশি হয়েছিলেন। এত বড় এত ধনী একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এত বিখ্যাত ডাক্তার দম্পতির ছেলে, তাদেরও ইচ্ছা হয় যে হ্যাঁ, তাকে ডাকা উচিত। ছেলের বাড়ির লোকজন আসে মেয়েকে দেখতে। মেয়েকে দেখে তাদের পছন্দ হয়েছিল। কিন্তু রিমার মা কোহিনূর বলেছিলেন যে এক্ষুনি এত তাড়াতাড়ি আমি মেয়ের বিয়ে হয়তো দিতে পারবো না, কারণ আমার মেয়ে এখন পড়াশোনা করছে। ঢাকার ইডেন কলেজে ইংলিশ লিটারেচার নিয়ে সে অনার্সে পড়াশোনা করছিল। ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল সে। সেই সঙ্গে রিমা কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে পড়াতো। ছেলের বাড়ির লোকজন রিমাকে পছন্দ করে চলে যায়, কিন্তু রিমার মা এত তাড়াতাড়ি বিয়ে দিতে ইচ্ছুক ছিলেন না, সেই জন্য বিয়ে হয়নি। কিন্তু সেই জন্য তিনি নিজের মতামত জানানোর জন্য আরো কিছুদিন সময় চেয়ে নিয়েছিলেন। 11ই ডিসেম্বর 1989 রাত্রেবেলায় 11টার সময় পাত্রের মা, যে বিয়ে ঠিক করছিল আয়েশা, তার কাছে কল করেছে। জানিয়েছিল যে ওই মেয়েকে, রিমাকে আমার ভীষণ পছন্দ, আমি দেরি করতে চাই না। আমার ছেলের বয়স 27 বছর, খুব তাড়াতাড়ি তার বিয়ে দিতে চাই। আজকেই যদি বিয়েটা হয় খুব ভালো হতো। এই ব্যাপারটা এবার রিমার মাকে জানানো হয়। রিমার মা আর রিমার মামা, মামাই তখন তাদের গার্জেন, দুজনেই রাজি ছিলেন না। তবে পাত্রপক্ষ খুব রিকোয়েস্ট করে। তার একটাই কারণ, তারা বলেছিল তাদের পাত্রীকে খুব পছন্দ হয়েছে, তারা আর দেরি করতে চাইছে না। মেয়ের বাড়ির লোকজন, বিশেষ করে মেয়ের মায়ের মনে হয় এত সুযোগ্য একখানা পাত্র, হাজবেন্ড নেই, বিয়েটা দিয়ে ফেলাই উচিত। সত্যি সত্যি বিয়েটা সেই দিন হয়ে যায়। রাত্রেবেলায় 12টার সময় বিয়ের অনুষ্ঠান করা হয়। বিয়ের যে নিয়মগুলো, কাজী ডেকে সেগুলোকে সুসম্পন্ন করা হয়। বিয়ের পরে রিমা মনির হোসেনের সাথে চলে গেছিল শ্বশুর বাড়িতে। বিয়ের পরে 3 দিন, মাত্র 3 দিন খুব ভালো কেটেছিল। তারপরে তার জীবনে নেমে আসে এক রাশ দুঃখ। কি ছিল সেই দুঃখ, এবার আমি সেটাই বলবো। তার বর তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, মাঝে মধ্যে তার গায়ে হাতও তুলছিল। তার এতটাই খারাপ লেগেছিল যে সে, যে তার জন্য এই পাত্র ঠিক করেছিল, সেই আয়েশা নামের মহিলা, তাকে রিমা নিজের এই দুর্দশার কথা জানিয়েছিল। আয়েশা তার শাশুড়িকে কল করে বলেছিল যে তোমার ছেলে রিমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি ব্যাপারগুলো দেখো না কেন। এবার রিমার শাশুড়ি মেহেরুন্নিসা ডক্টর খুব রেগে যায় রিমার উপরে। বলে আমার ফ্যামিলির তুমি সম্মান নষ্ট করছো। তোমার হাজবেন্ড যদি তোমাকে একটু বকেই থাকে, তো তুমি বাইরের কোনো মহিলাকে এই ব্যাপারটা জানাতে গেছো কেন? রিমা সেই সময় নিজের শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে রিমা তখন ভেবেছিল যে হাজবেন্ড তার সাথে এতখানি খারাপ ব্যবহার করে কেন, এই ব্যাপারটা গোড়ায় গিয়ে তাকে পৌঁছাতে হবে। কারণ শাশুড়িকে সে মাঝে মধ্যেই নিজের হাজবেন্ডের নামে নানা রকম নালিশ করত, কিন্তু শাশুড়ি সেগুলোকে গুরুত্ব দিতেন না। শাশুড়ি উল্টে তাকেই বকাঝকা করতেন। এবার রিমা নিজে কিন্তু বেশ কিছু লোকজন যারা সুরজ বা মনির হোসেনের গার্মেন্ট কোম্পানিতে কাজ করত, তাদের সাথে কথা বলে।
কথা বলে তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এক সময় সেখানকার দারোয়ানের কাছে কথা বলে সে জানতে পারে যে মনিরের এক মহিলার সাথে যোগাযোগ আছে। যোগাযোগ বলতে অবৈধ প্রেমের একটা সম্পর্ক আছে। এই কথাটা শোনার পরে রিমা নিজে সেখানে চলে গেছিল। সেখানে বা সেখানকার আশেপাশের লোকজনের কাছে খবর নিয়েছিল। খবর নেওয়ার পরে সে যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে ১৯৮৫ সালে মনির হুসেন আমেরিকা থেকে বাংলাদেশ এসেছিল। তারপরে গার্মেন্টসের একটা কারখানা খুলেছিল। গার্মেন্ট এক্সপোর্ট হতো তার। তার জন্য তাকে চট্টগ্রামে বন্দরে যাওয়া আসা করতে হতো। চট্টগ্রাম বন্দরের একজন কর্মী সেই সময় যে ছিল একজন প্যারালাইসিস পেশেন্ট। বাড়িতে ছিল তার ৩ ছেলে, ১ মেয়ে। হাজবেন্ড প্যারালাইসিস হয়ে গেছিল বলে তার যে স্ত্রীর নাম খুকু, সেই সময় যার বয়স ছিল ৪০ বছর। খুকুর ওপর দায়িত্ব এসে পড়েছিল নিজের সংসার সামলানোর। খুকুর ১ ছেলে ১ মেয়ে ম্যারেড ছিল। খুকুর সাথে তারা থাকতো না। খুকুর ২ ছেলে আর খুকুর হাজবেন্ড প্যারালাইসিস পেশেন্ট, এই ছিল তাদের সংসার। তারা কোয়ার্টারে থাকতো বন্দরের ঠিক পাশের এলাকায়। খুকুর হাজবেন্ড যেহেতু অসুস্থ ছিল, খুকু একটা সময় ধীরে ধীরে নিজেকে কল গার্ল রূপে রূপান্তরিত করে টাকা রোজগারের জন্য। তবে যার তার কাছে সে যেত না। সে শুধু ক্ষমতাবান ধনী মানুষজনের কাছেই যেত। ইতিমধ্যেই তার আলাপ হয়েছিল ২৭ বছর বয়সী মনির হুসেনের সাথে। মনিরের সাথে খুকুর সম্পর্কটা এতটা গভীর হয়ে গেছিল যে খুকুকে সে ঢাকার লালমাটিয়া নামের একটা জায়গাতে একটা বাড়ি ভাড়ায় নিয়ে সেখানে নিয়ে গিয়ে রেখেছিল। চট্টগ্রামে এত দূরে তার কাছে দেখা করতে আসতে হলে বেশ কিছুটা সময়ের দরকার পড়ত। সেই জন্য যখন ইচ্ছা যাতে সেই মহিলা খুকুর সাথে দেখা করা যায়, যে ছিল তার থেকে ১৩ বছরের বড়, লালমাটিয়াতে একটা বাড়ি ভাড়ায় নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেছিল। এর ইচ্ছা হলেই সে এসে সেই বাড়িতে দেখা করত। বিয়ের মাত্র ৩ দিন পরে সে আবারও আগের মতো রোজ খুকুর কাছে যাওয়া শুরু করে। স্ত্রী তার কলারে, তার জামাতে লিপস্টিকের দাগ দেখে প্রথম সন্দেহ করেছিল। তারপরে কিন্তু স্ত্রীর সাথে রোজ ঝগড়া শুরু হয়। স্ত্রী গিয়ে শাশুড়িকে, ননদকে জানিয়েছিল, যেমন সাধারণত অন্যান্য বাড়িতে হয়ে থাকে। ননদ আর শাশুড়ি দুজনেই গুরুত্ব দেয়নি, বৌমাকে বকাবকি করেছিল। বৌমা তদন্ত করে জানতে পেরেছিল যে তার হাজবেন্ড আসলে তাকে ভালোবাসে না, তার সাথে বিয়ে করার ইচ্ছাও ছিল না। তার হাজবেন্ড নিজের থেকে ১৩ বছরে বয়সে বড় একজন বিবাহিতা মহিলার প্রেমে আসক্ত। রিমা গিয়ে নিজের শাশুড়িকে আবারও সব জানায়। শাশুড়ি যখন কোনো স্টেপ নেয় না, রিমা নিজের জামা কাপড় গুছিয়ে সোজা চলে গেছিল নিজের মায়ের কাছে, বাপের বাড়িতে। রিমার হাজবেন্ড মনির, সে রিমার মামাকে কল করে জানিয়ে দিয়েছিল যে আপনার ভাগ্নির সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না, আমি তাকে ডিভোর্স দিতে চাই। মামার মন খারাপ, মামা মাকে ব্যাপারটা জানায়, মায়েরও মন খারাপ। সেই দিনই সুরজ বা মনির হুসেন এসেছিল নিজের শ্বশুর বাড়িতে, নিজের স্ত্রীর সাথে কথা বলেছিল, বেশ হেসে হেসে গল্প করেছিল, নিজের শাশুড়ি কোহিনূরের কাছে ক্ষমা চেয়েছিল, নিজের মামা শ্বশুরের কাছে, রিমার মামার কাছেও ক্ষমা চেয়েছিল যে সে রাগের মাথায় এইসব কথা বলে ফেলেছে। এই ধরনের কোনো ইচ্ছা তার মনের মধ্যে নেই। মা মামা দুজনে আশ্বস্ত হয়ে রিমাকে নিয়ে মনির হুসেন আবার নিজের বাড়িতে ফিরে আসে। ঘটনাটা ঘটেছিল ৩ এপ্রিল ১৯৯০ সালে। রিমাকে শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে আসা। রিমা আর রিমার হাজবেন্ডের মধ্যে ৪ তারিখটা খুব ভালো মতো কাটে। রিমা এবার নিজের হাজবেন্ডকে বলছিল যে সে
ফুপুর সাথে দেখা করতে চায়, একবার কথা বলতে চায়। 5 এপ্রিল 1990 মনির হোসেন নিজের স্ত্রী রিমাকে নিয়ে নিজের অফিসের কামরায় বসেছিল। ফুপুকে খবর দেওয়া হয়েছিল ফুপু যেন চলে আসে। 40 বছর বয়সী ফুপু এসে তাদের অফিসের ওই কেবিনে ঢুকেছিল। ঢুকে সে মনিরের সাথে মনিরের স্ত্রী রিমাকে দেখে চমকে ওঠে, অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি বিনা নোটিশে তাকে এইভাবে মনির নিজের স্ত্রীর সামনাসামনি দাঁড় করিয়ে দেবে, মুখোমুখি বলবে, এমন কোনো কথা ছিল না তার কাছে। কিন্তু সেই সময় রিমার কাছে অনেক কথা ছিল তার বিরুদ্ধে। রিমা কিন্তু জোর গলায় ঝগড়া শুরু করে, বলে, আপনার লজ্জা করে না? আমার বয়সী তো আপনার মেয়ে রয়েছে, আপনি তাও কেন আমার হাজবেন্ডের সঙ্গে এইভাবে সম্পর্ক রেখে চলেছেন? দুজনের মধ্যে কিন্তু তর্ক হয়। মনির হোসেন একটাও কথা বলে না। মনির হোসেন চুপচাপ দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। এই ব্যাপারটা ফুপুর সব থেকে বেশি খারাপ লেগেছিল। ফুপু কিন্তু মন থেকে ফিজিক্যাল রিলেশনের অনেকটা বাইরে বেরিয়ে এসেছিল। এবার কিন্তু 3 বছর সম্পর্কের পর দুজনের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছিল, যার জন্য ফুপু এতখানি দুঃখ পেয়েছিল। কিন্তু মনির চুপচাপ দাঁড়িয়েছিল। ফুপু সেখান থেকে অপমানিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে চলে গেছিল। এদিকে রিমা নিজের দুখানা সুন্দর ফটো বাঁধিয়ে নিয়ে গেছিল। একটা হাজবেন্ডের অফিসে টাঙিয়ে দেয়, আরও একটা হাজবেন্ডের কেবিনের যে টেবিল যেখানে বসে হাজবেন্ড কাজ করে সেই টেবিলে রেখে দেয়। অনেকটা আমাদের এখনকার সময়ে যে ওয়ালপেপারে প্রেমিক প্রেমিকার ফটো চোখের সামনে লাগিয়ে রাখা, ঠিক সেই রকম একটা ব্যাপার। সেই সময় তার ফোন টোন ছিল না, সেই জন্য ফটো বাঁধিয়ে নিয়ে গিয়ে একটা অফিসে একটা টেবিলে রেখে আসা হয়। এদিকে খুকু নিজের বয়ফ্রেন্ড মনিরের ব্যবহারে তার স্ত্রীর কাছে অপমানিত হওয়ার পরে প্যাথেড্রিন নামের একটা ইঞ্জেকশন নেয়, যেটা একটা পেন কিলার ইঞ্জেকশন। বেশি নেয় পেন কিলারটা, সে অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে যেতে হয়। এই খবর শুনতে পাওয়া মাত্র মনির ছুটে সেই হসপিটালে গিয়ে পৌঁছেছিল। হসপিটালে বসে তাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। যখন সে উঠে চলে আসছিল তখন তার গার্লফ্রেন্ড 40 বছর বয়সী মহিলা তাকে বলেছিল, তাড়াতাড়ি ব্যবস্থা করে আমার কাছে ফিরে এসো। কিন্তু তাদের দুজনের মধ্যে কি ব্যবস্থার কথা বলা হয়েছিল সেটা কিন্তু সবার অজানা। 6 এপ্রিল 1989 হাসি মুখে মেয়ে আর জামাই কোহিনূরের বাড়ি গিয়ে ঢোকে। কোহিনূর মেয়ে রিমাকে খুশি দেখে খুব খুশি হয়েছিলেন। মেয়ে বলে যে, আমরা বিয়ের পরে কোথাও যাইনি, সেই জন্য হানিমুনের জন্য চট্টগ্রাম যাচ্ছি। আমার আর আমার হাজবেন্ডের পাসপোর্টটা তুমি তোমার কাছে রেখে দাও, আমরা চট্টগ্রাম থেকে ঘুরে এসে আবার বিদেশে যাব। মনির হোসেন নিজের একটা জিপ গাড়ি ছিল, সেই গাড়ি নিজে ড্রাইভ করে নিজের স্ত্রীকে পাশে বসিয়ে চলে গেছিলেন চট্টগ্রাম। চট্টগ্রামে যেখানে তারা গেছিলেন সেখানের হোটেল সৈকত নামের একটা হোটেল, সেখানে তারা গিয়ে উঠেছিলেন। 6 এপ্রিল তারা সেখানে গিয়ে পৌঁছেছিলেন। 7 এপ্রিলটা ঠিকঠাক কাটে। 8 এপ্রিল রিমা কল করে সকালবেলায় নিজের মামাকে। মামাকে বলে যে আবার আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আবার আমাকে মেরেছে। আমি কিন্তু তার কাছে আর কোনো টাকা নেব না, আমার কাছে কোনো টাকা নেই, তুমি কি আমার জন্য টাকার ব্যবস্থা করতে পারবে? আরও একটা ব্যাপার এখানে বলে রাখি যে এখনকার মতো কিন্তু ইনস্ট্যান্ট টাকা কাউকে পাঠানো যেত না, না ফোনপে না গুগল পে কিছু ছিল। টাকা পাঠাতে হলে বেশ কিছুটা সময় লাগতো। রিমা হাজবেন্ডের কাছে আর টাকা নেবে না, সেই জন্য সে নিজের মামাকে ব্যাপারটা জানিয়েছিল। মামা এবার ভাবছেন যে কি করা যায়। বিকেল বেলায় আবারও রিমা নিজের
বোনকে কল করেছিল। বোনকে কল করে বলেছিল যে আমার কি একটা এয়ার টিকিটের ব্যবস্থা করতে পারবি? আমি আর থাকবো না, আমি এখান থেকে যেতে চাই। সৈকত হোটেলের রিসেপশন থেকে কল করছিল রিমা। বোনের সাথে এতখানি কথা হয়েছিল, রিমার হাজবেন্ড আসে, রিমার হাত থেকে ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে রিমার বোনকে সে বলেছিল যে না, কোনো প্লেন টিকিটের দরকার নেই, আমার সাথে এসেছে তোমার দিদি, আমার সাথেই ফিরবে। এই কথা বলে সে ফোন কেটে দিয়েছিল। 8 এপ্রিল 1989 ছিল সেদিন। 9 এপ্রিল 1989 সকালবেলায় একটা ড্রেনে ডেড বডি পাওয়া গেছিল রিমার। প্রথম শুরুতে যে ব্যাপারটা বলেছিলাম, এটা কিন্তু সেই ঘটনাটাই। যে ভদ্রলোক ফ্যানের সাথে নিজেকে টাঙিয়ে ফেলেছিল আর সবাইকে বলেছিল যে আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, লোকজন ভেবেছিল যে এই ভদ্রলোকের হয়তো মাথা খারাপ, তাই উল্টোপাল্টা কথা বলছে। তবে ওটা কোনো উল্টোপাল্টা কথা ছিল না, সত্যি সত্যিই সেদিন মনির নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল। এবার মনিরকে অ্যারেস্ট করা হয়। মনিরকে অ্যারেস্ট করার পর তার জিজ্ঞাসাবাদ হলে তার কাছ থেকে যখন সমস্ত রকম খবর জানতে পেরেছিল পুলিশ, 3 দিন ধরে কন্টিনিউয়াস তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। 26 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ অ্যারেস্ট করেছিল তার প্রেমিকাকে। প্রেমিকারও জিজ্ঞাসাবাদ হয়, তারও জিজ্ঞাসাবাদ হয়। খুকুর বাড়ি সার্চ করা হয়। খুকুর বাড়ি সার্চ করলে বেশ কিছু মাত্রায় হেরোইন, বেশ কিছু মাত্রায় মদের বোতল, বিয়ারের বোতল ইত্যাদি পাওয়া যায়। পুলিশ বুঝতে পারে যে মনির হোসেন যে তুলনায় টাকা করেছেন সবটাই কিন্তু সৎ পথে বা গার্মেন্টসের ব্যবসা করে নয়, তিনি অবৈধ নেশার দ্রব্যর ব্যবসাও করে থাকেন। মনিরের সাথে এই সমস্ত কাজে সহযোগিতা করে তার প্রেমিকা খুকু। খুকুকে সঙ্গে নিয়ে মনির বহুবার বিদেশ যাত্রাও করেছিলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউএসএতে। খুকুর বাড়িতে খুকুর আর মনিরের দুজনের একসাথে বহু অন্তরঙ্গ ছবি পাওয়া যায়। এখনকার মতো কিন্তু নিজে নিজে ফটো ক্লিক করা যেত না। সেই সময় কারো ফটো তুলতে হলে কাউকে না কাউকে ফটোটা তুলে দিতে হতো। এইভাবে জামা কাপড়হীন অবস্থায় তারা ফটো তুলেছিল। তাদের এই ফটোগুলো কে তুলে দিয়েছিল, কে এত বিশ্বস্ত বন্ধু ছিল তাদের, এটাও কিন্তু পুলিশের মনে প্রশ্ন ছিল। তবে শেষ পর্যন্ত সেই মানুষটার কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশের জিজ্ঞাসাবাদে খুকু কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলেছিল যে মনির কেন নিজের স্ত্রীকে মেরে ফেলেছে সে ব্যাপারে সে কিচ্ছু জানে না। তবে মনিরকে সে খুব ভালোবাসে। 3 বছরের রিলেশনশিপ তাদের। ঘটনার পরে কোর্টে প্রথমে মনির বলেছিল যে সে নিজের স্ত্রীকে হত্যা করেনি, কে করেছে সে এই বিষয়েও জানে না। তবে তার আগে সব রকম তদন্তের পর এটাই বোঝা গেছিল যে মনির এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা ঘটাবার 14 দিন পর সে সবটা মেনে নিয়েছিল। সে বলেছিল তার স্ত্রী সব সময় খুকুর ব্যাপারে কথা বলতো। সে নানা রকম ভাবে বুঝিয়ে স্ত্রীকে শান্ত করে রাখার চেষ্টা করলে কোনোভাবেই সে নিজের স্ত্রী শারমিন রিমাকে শান্ত করতে পারত না। সেদিন চট্টগ্রাম থেকে ফেরার সময় বা চট্টগ্রামে থাকার সময় সব সময় তাদের ওই খুকুকে নিয়েই ঝামেলা হচ্ছিল। চট্টগ্রাম থেকে ফেরার সময় গাড়িতে চালক আসনে বসেছিল মনির, তার ঠিক পাশেই তার স্ত্রী বসেছিল। স্ত্রী জোর গলায় তর্ক করছিল। সেদিনের তর্কটাও ছিল ওই খুকুকে নিয়ে। সে বলছিল ওই বুড়ি মহিলা খুকুর মধ্যে কি এমন রয়েছে যেটা আমার মধ্যে নেই। এই কথাটা শোনার পরে এতখানি রাগ হয়েছিল মনির হোসেনের যে পাশেই রাখা কাঁচের কোকোকোলা বটল দিয়ে প্রথমে মাথায় বার কয়েক আঘাত করা হয়। বটলটা ভেঙে যায়, রক্তাক্ত হয়ে যায় রিমা। রিমা হাত জোড় করে বলতে থাকে যে তোমার কাছে আর কোনো দিন আসবো না, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। কিন্তু কোনো কথা শোনেনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট মনির হোসেন। চুলের মুঠি ধরে নিজের স্ত্রীকে বের করেছিল। তারপরে তার গাড়িতে ছিল একখানা
ছুরি, সেটা দিয়ে আঘাত করে স্ত্রীকে মেরে ফেলার পরে তার হুঁশ হয়েছিল যে আমি ভুল করেছি। সেই বডিটাকে সে পাশে নালায় ফেলে দিয়েছিল। নিজের ওই জামা কাপড় পরেই সে আরো দূরে গিয়ে নিজের জামা কাপড় পাল্টে ফেলেছিল। রক্ত মাখা ওই জামা কাপড়গুলো সব তার গাড়িতেই ছিল। তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছি। পুরোপুরি ব্যাপারটা জানার পরে কোন অস্ত্র দিয়ে মেরে ফেলা হয়েছে রিমাকে সেই অস্ত্রটা খুঁজছিল পুলিশ টিম। সেটা কিন্তু পুলিশ টিম পায়নি। তবে কয়েকদিন পরে এক ভদ্রলোক দেখেছিল তার ছেলে আম কাটছে একটা ছুরি দিয়ে। ছুরিটা তার বাড়ির ছুরি নয়, বেশ দামি সুন্দর দেখতে একটা ছুরি। তিনি কাছে এগিয়ে গিয়ে দেখেছিলেন তাতে সুইজারল্যান্ড লেখা আছে। তিনি নিয়মিত পেপার পড়তেন। তিনি কিন্তু পেপারে পড়েছিলেন যে রিমা নামের একজন মহিলাকে হত্যা করেছে তার হাজবেন্ড। এখনো যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেই অস্ত্রটা খুঁজে পাওয়া যায়নি। তার মনে হয়েছিল এই রকম একটা গরিব এলাকায় এই নদীর ধারে বাচ্চারা খেলতে গিয়ে মাছ ধরতে গিয়ে একটা ছুরি পেয়েছে, সেটা দিয়েই তার বাচ্চা আজকে আম কাটছে। এই ছুরিটা নিশ্চয় ওই ঘটনার সাথে যুক্ত হতে পারে। তিনি ওই ছুরিটা নিয়ে গিয়ে দিয়ে এসেছিলেন তার স্থানীয় এলাকার পুলিশ স্টেশনে। পরবর্তীকালে সেই ছুরিটা যখন মনির হোসেনকে দেখানো হয় যে এটা দেখুন তো আপনি, এই যন্ত্র দিয়েই আপনি রিমাকে মেরেছিলেন কিনা, মনির চমকে ওঠে। তারপর সে বলেছিল হ্যাঁ, এটা দিয়েই সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল, আর এই ছুরিটা সে ব্যাংকক থেকে কিনেছিল। আরো একটা ব্যাপার বলে রাখি, খুকু কিন্তু সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল মনির হোসেনকে। তবে মনির হোসেনের মনে ঠিকঠাক কতটা প্রেম ছিল খুকুর প্রতি সেটা এখনো অজানা। কারণ একই সময়ে যে সময়ে খুকুর সাথে তার রিলেশন, সেই সময় তার মা মেহেরুন্নিসার ক্লিনিকের একজন নার্স, নাম ছিল মিনতি দত্ত, যার সেই সময় বয়স ছিল 50 বছর। তার সাথেও খুকুর সাথে যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক, সেই রকমই ঘনিষ্ঠ একটা ফিজিক্যাল রিলেশনে ছিলেন মনির হোসেন। এমনকি যেদিন মনিরের বিয়ে ছিল সেদিনও মনির ওই 50 বছর বয়সী মিনতির সাথে ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করেছিলেন। আরো একটা ব্যাপার পুলিশ তদন্তের সময় জানতে পারে, সেটা হচ্ছে দিন মোহাম্মদ নামে একজন বন্ধু ছিল মনিরের। দিন মোহাম্মদের স্ত্রী ছিল যাকে মনিরের খুব পছন্দ হয়ে গেছিল। সে বারবার নিজের বন্ধুর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রেমের প্রস্তাব বলতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যে ব্যাপারে দিন মোহাম্মদ জানতে পারলে মনিরের সাথে দিন মোহাম্মদের ঝগড়া হয়ে যায়, বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যায়। মনির হোসেনের জীবনে এই রকম আরো অনেক মিনতি আর আরো অনেক খুকু ছিল। তবে তদন্তের সময় অ্যানালিসিস করে বোঝা যায় যে মনির হোসেন যাদের সাথে মিশতেন বা সম্পর্ক তৈরি করতেন তারা সবাই তার থেকে বয়সে 10 বছর 15 বছরের বড়। তার কখনোই কিন্তু নিজের থেকে ছোট বা নিজের সমবয়সী মহিলাদেরকে পছন্দ হয়নি। এটাই ছিল তার একটা রোগ বা তার জীবনের সমস্ত অশান্তির কারণ। তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তার রিমাকে ভালো লাগতো না, রিমার সাথে তার বিয়ে করার একটুও ইচ্ছা ছিল না। মা বাবা জোর করে রিমার সাথে তার বিয়ে দিয়েছিল, তবুও সে হয়তো ওই বিয়েটাকে চালানোর চেষ্টা করত, কিন্তু রিমা সব সময় তার ব্যাপারে সন্দেহ করত, তার জীবনে দখলদারি করত, সব ব্যাপারে জানতে চাইতো, আর খুকুর ব্যাপারে খারাপ কথা বলতো। সেটা সে সহ্য করতে পারছিল না, সেই জন্য সে ওই দিন ওই ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আরো একটা বিষয় যেটাতে পুলিশের সন্দেহ ছিল, সেটা ছিল যে ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করতে দিয়ে চট্টগ্রামে স্ত্রীকে বেড়াতে নিয়ে গেছিল। তাকে যখন ডিভোর্সই দিয়ে দেবে তাহলে আবার মেরে ফেলার দরকার পড়লো কেন? তাহলে কি এটার পিছনে অন্য কোনো কারণ ছিল? ডিভোর্স দিলেই তো চুকে যেত, মেরে ফেলা হলো কেন? তাহলে কি অবৈধ যে নেশার দ্রব্যের ব্যবসা
সেই ব্যাপারে তার স্ত্রী জানতে পেরেছিল বলেই তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে। বেশ কিছুটা সময় পর্যন্ত শুনানি চলে। শুনানি চলার পর ফুকুকে জেল থেকে ছাড় দেওয়া হয়েছিল। 1990 সালে স্ত্রীকে মেরে ফেলার জন্য মনির হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 27 জুলাই 1993-তে ফাঁসির সাজা কার্যকরী হয়ে যায়। এই ঘটনাটা বলার পরে একটা জিনিস দেখলাম যে আমাদের দেশের তুলনায়, ভারতের তুলনায় বাংলাদেশের আইন ব্যবস্থা কিন্তু অনেকটাই ভালো। দ্রুত গতিতে সেখানে বিচার হয়, দোষীদেরকে শাস্তি দেওয়া হয়। আমাদের মতো 30 বছর 40 বছর ধরে কোর্টে কেস চলতে থাকে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন।